আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের মিডিয়া নিয়ে কথা বলার সময় এসে গেছে। যে জুলাই গণঅভ্যুত্থানের প্রায় 1টি বছর পার হয়ে গিয়েছে, কিন্তু সেখানে সংস্কারের কোনো ছোঁয়া লাগেনি। সেই সংস্কারটা হওয়ার কথা ছিল বহুত আগেই। এই সংস্কারের ভূমিকা কী এবং কেন তা আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি শেখ হাসিনা যাওয়ার আগে এবং যাওয়ার পরে। এই গণমাধ্যমের ভূমিকাগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এবং সেই সময়টার জন্য গুরুত্বপূর্ণ যেখানে মানুষ তার কোনো ভিন্ন আঙ্গিকে নয়, সঠিক এবং সুন্দর তথ্যটি পাবে। সেই তথ্যের আকারে তারা তাদের মত নির্ণয় করবে। কিন্তু আজ দুঃখের বিষয় হচ্ছে যে কোনো ধরনের কোনো সংস্কার মিডিয়াতে করা হয়নি। খুব অল্প কয়েকজন ব্যক্তিকে আটক করা হয়েছে এবং বেশিরভাগই রয়েছেন তাদের কিচ্ছু হয়নি। এই বিষয়গুলো এখনও কোনো পরিবর্তন আসেনি। এদের ভিতরে দীপ্ত টিভি, দুরন্ত টিভি রয়েছে শাহরিয়ার আলমের, সেই খুনি হাসিনার আমলের যে এক মন্ত্রী, তার নিয়ন্ত্রণের দুরন্ত টিভির এখনও কোনো ধরনের কোনো পরিবর্তন হয়নি। তারপর 71 টিভি, সময় টিভি, দেশ টিভি সাবির হোসেনের ছিল। সাবির হোসেন এখন জামিনে, অথচ মানে দুঃখের সাথে বলতে হয় যে এই খুনি হাসিনাদের সাথে জড়িত একজন ব্যক্তি, যে খিলগাঁওয়ের মতো একটি আসন, বাসাবোর মতো একটি আসনে ছিল, সে এখন জামিনে। মানে ভাবতেই অবাক লাগে। এই যে মোজাম্মেল বাবুর মতো, কালবেলা, বসুন্ধরার গ্রুপের মতো লোকজন, অলিগার্করা যারা ছিল হাসিনা আমলে, তারা এখন ভোল্ট পাল্টে নতুন দলের পা চাটছে। কিন্তু তাদের যে সকল কর্মকাণ্ড, সেগুলোর কোনো ব্যবস্থা এখনো নেওয়া হয়নি। সন্তোষ শর্মা এখনও সে খুব হেফাজতে রয়েছে, খুব সুন্দরভাবে রয়েছে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। অথচ সে ডিজিএফআই এর সাথে আলেমদেরকে নির্যাতন করেছে, বারবার এটি বলা হয়েছে। অথচ ইন্টারিয়ামের কোনো ভাব নেই, কোনো ভাবোদয় নেই। বিষয়গুলো এমন দাঁড়িয়েছে যে আমরা মিডিয়ার তথ্যকে এখন আর মূলত বিশ্বাস করা যায় না, কারণ মিডিয়া নিয়ে কোনো কথা নেই, এই গণমাধ্যমকে নিয়ে কোনো কথা নেই। কারণ তারা বললেই তো তাদের মুখোশ বেরিয়ে আসবে, তাদের যে মাকড়সার জাল সেটি বেরিয়ে আসবে। সেই বিষয় নিয়ে কোনো কথা নেই। তাদের কথা হচ্ছে তারা কিভাবে তাদের নিজেদের স্বার্থ হাসিল করবে, সেই বিষয় নিয়ে কথা হচ্ছে। অথচ মিডিয়া যে সংস্কার, সেই বিষয় নিয়ে কোনো কথা নেই। তারা করতেও চায় না, কারণ তাদের সমস্যা হবে। তাহলে এই সরকার এখানে কি করবে? আজ আমরা দেখতে পাই যে সরকার যে জুলাই আন্দোলনের যে আহত বা শহীদ যারা রয়েছে, তাদেরকে সাহায্য করার বদলে সে সরকার পতিতাদেরকে সাহায্য করছে। 2 কোটি টাকা দিয়েছে পতিতাদের। শারমিন মুর্শিদ উপদেষ্টা, এই অথর্ব উপদেষ্টাগুলো, স্বাস্থ্য উপদেষ্টার মতো অথর্ব উপদেষ্টাগুলো, তাদের কোনো দেখাই পাওয়া যায় না। তারা করে কি? তাদেরকে এই সরকারে বসানো হয়েছে দেশের মানুষের যাতে যে আকাঙ্ক্ষাগুলো ছিল সেগুলো পূরণ করার জন্য, অথচ তাদের কোনো কাজ কারবার নেই। আচ্ছা, আফসোস, দেশের মানুষের ট্যাক্সের টাকা পতিতাদেরকে সাহায্য করবে। আফসোস। এই সরকার মানে সে তার এনজিওকে এমনভাবে এস্টাবলিশ করতে চায় যেটা হওয়ার কথা ছিল না। যেটা হওয়ার কথা ছিল সেটি হচ্ছে এই দেশের পরিবর্তন, অথচ সেই পরিবর্তনের বদলে আজ তারা নিজেদের মতো মন গড়া কাজ করে যাচ্ছে। সে বিষয়টি খুবই দুঃখজনক এবং নিকারজনক। আজ আমরা দলগুলোর ভিতরে দেখতে পাচ্ছি ব্যাপক মতানৈক্য, ব্যাপক সংঘাত। এই সংঘাতগুলো কেন হচ্ছে? কেন বারবার এগুলো মিডিয়াতে হাইলাইট করা হচ্ছে? হ্যাঁ, যা হচ্ছে তা বাড়িয়ে বলা হচ্ছে, যা হচ্ছে না তা বলা হচ্ছে। কেন? তারা কি চায় দেশের সবকটি রাজনৈতিক দলের সাথে গ্যাঞ্জাম লাগিয়ে, সংঘর্ষ লাগিয়ে তারা মিডিয়ারা বা খুনি হাসিনার দোসরদের সহায়তা করতে? দ্য ডেইলি ক্যাম্পাসের মতো একটি জনপ্রিয় একটি শিক্ষার্থী বান্ধব নিউজ পেপার, সেখানে ছিল লীগের কতিপয় সন্ত্রাসীদের আস্তানা। সে আস্তানা এখন পরিবর্তন হয়নি, বহুত কিছুই পরিবর্তন হয়নি। অথচ আমরা এখনো সেই সংস্কারের আশায় বসে রয়েছি, সেই সংস্কারের আশা নিয়ে বাঁচতে যাচ্ছি। সেজন্য মাঝে মাঝে খুবই খারাপ লাগে যে এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলার মতো খুব একটি স্পেস হচ্ছে না। বিভিন্ন দলের মতানৈক্য, বিভাজন নিয়ে আজ দেশের মানুষ ও দেশের জনগণ এখনো তারা পড়ে রয়েছে। অথচ এই দেশের যে কত গুরুত্বপূর্ণ বিষয়াবলীগুলো চোখের আড়াল থেকে চলে যাচ্ছে, যা আমাদের দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। মজার বিষয় আরও একটি আছে। সেনাবাহিনীর মতো প্রশিক্ষিত একজন মেজর, সে দায়িত্বরত অবস্থায় রয়েছে, সে খুনি হাসিনার দোসরদের স্পেশাল ট্রেনিং দিচ্ছে এবং তাকে
এই অভিযোগ পাওয়ার পর বিভিন্ন টালবাহানা হয়েছে, সে টালবাহানার পর সেনাবাহিনী হেফাজতে নিছে। সেনাবাহিনীর কর্মকর্তা কি হেফাজতে নিল, তাহলে বিচারটা হবে কিভাবে ভাবতে হয়। ভাবার প্রশ্নগুলো এখন মাথায় তীব্রভাবে আসছে যে একটি সেনাবাহিনী যেটি হয় দেশ ও জাতির মেরুদণ্ড, অথচ সেই সেনাবাহিনী দেশের বিরুদ্ধে গিয়ে ষড়যন্ত্র কার্যকলাপ আসছে, তা মিডিয়াতে কোনো খবর নেই, সেই বিষয় নিয়ে কোনো কথা নেই, সেনাবাহিনী সংস্কারের বিষয় নিয়ে কোনো কথা নেই, পুলিশ বিষয়ে কোনো কথা নেই, রাষ্ট্র সংস্কার নিয়ে কোনো কথা নেই, নির্বাচনের যে সঠিক সুস্থ পরিবেশ সেটার সম্পর্কে কথা নেই। তাহলে তাদের উদ্দেশ্য কি? যে আগেই ভালো ছিলাম, এই ন্যারেটিভটা প্রতিষ্ঠা করা, যাতে জনগণ বুঝে, জনগণের অবচেতন মনে আসে যে আগে ভালো ছিলাম, মানুষের দৃষ্টিভঙ্গিকে পাল্টে দেওয়ার জন্য। এই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি খারাপ সময় আসছে আবার সামনে, সে সময়টাকে অবশ্যই পাড়ি দিতে হবে শক্তভাবে, এবং আমাদেরকে চেষ্টা করে যেতে হবে যে এই সমস্যার সমাধানে যা যা করা দরকার আমরা করতে পারছি কিনা। এই বিষয়গুলো নিয়ে কথা বলা জরুরি, একান্তভাবে জরুরি, এবং এই বিষয়গুলো যদি পরিবর্তন না করা যায়, সামনের বাংলাদেশে কখনোই তা লাশের উপরে দিয়ে যাবে, দেশে কখনোই শান্তি আসবে না। যদি শান্তি আনতে হয় অবশ্যই মিডিয়া থেকে শুরু করে, সেনাবাহিনী শুরু করে, আমলাতান্ত্রিক জটিলতার অবস্থান থেকে প্রত্যেকটা জায়গায় দোসরদেরকে নিয়ে কথা বলতে হবে। দোসররা ঘাপটি মেরে বসে রয়েছে, দোসররা সময় খুঁজছে, দোসররা তারা সুযোগ তৈরি করে নিতে চাচ্ছে, তারা যে কোনো মুহূর্তে সবল দেবে। সতর্কতাই পারে আমাদেরকে সেই সবলের হাত থেকে রক্ষা করতে। আমাদেরকে আজ ভাবতে হবে কেন এই রাজনৈতিক দলের ভিতরে এত অস্থিরতা, কেন আজ দেশের প্রতিটি সেক্টরে কেন এত অস্থিরতা, সে অস্থিরতাগুলো খুঁজে বের করতে হবে। এবং যদি আমরা খুঁজে বের করতে না পারি বা ব্যর্থ হই, অবশ্যই তা আমাদের জন্যই ভয়ানক হয়ে দাঁড়াবে। আমাদেরকে অবশ্যই দেশ এবং জাতির পাশে এই ক্রান্তিকালে দাঁড়াতে হবে। যদি না দাঁড়ানো সম্ভব হয় তাহলে দেশ নিক্ষিপ্ত হবে এক আস্থা করে। এবং সত্যিকার অর্থেই যদি মিডিয়াকে সংস্কার করা না হয় তাহলে বাংলাদেশে আবার কোনো স্বৈরশাসক বা আরও কোনো অন্ধকার জগৎ প্রবেশ করতে পারে। আর যদি তা একবার প্রবেশ করে তা সামনের দিনে বের হওয়া খুবই কঠিন। তো এখনই সময় আমাদেরকে এই বিষয় নিয়ে কথা বলার এবং এই বিষয়ে জনমত করে তোলা। অবশ্যই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের বৃহত্তর যে স্বার্থ, সে স্বার্থকে ধ্বংস করে দিতে হবে, ফ্যাসিবাদকে নির্মূল করে দিতে হবে, এবং সেখানে নতুন এক সুন্দর আগামীর বাংলাদেশ দেখতে হবে। ইনকিলাব জিন্দাবাদ।